আচ্ছা, কখনো কি ভেবে দেখেছি আমরা যে আমাদের এই সমাজে ছেলে বা মেয়ে হওয়ার মানেটা আসলে কি? এই যে এত নিয়মকানুন, এত প্রত্যাশা, এগুলো কি আমরা সঙ্গে নিয়ে জন্মাই, নাকি এগুলো ধীরে ধীরে আমাদের শেখানো হয়? চলুন আজ এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। আমরা দেখব কিভাবে পরিবার, সমাজ আর মিডিয়া এই তিনজন মিলে আমাদের জেন্ডার পরিচয়ের পুরো নকশাটা তৈরি করে। শুরু করা যাক একটা দারুণ উক্তি দিয়ে। ফরাসি দার্শনিক সিমোন দ্য বোভওয়ার বলেছিলেন, কেউ নারী হয়ে জন্মায় না, বরং ধীরে ধীরে নারী হয়ে ওঠে। কথাটা কিন্তু খুব গভীর। এর মানে হলো নারীত্ব বা পুরুষত্ব এগুলো কোনো বায়োলজিক্যাল বা প্রাকৃতিক ব্যাপার নয়, বরং এটা এমন কিছু যা আমরা আমাদের জীবন দিয়ে শিখি। আর এই যে শেখার প্রক্রিয়া, এই পুরো জার্নিটাকেই বলা হয় জেন্ডার সামাজিকীকরণ বা জেন্ডার সোশ্যালাইজেশন। ব্যাপারটা আরও পরিষ্কার করে বুঝতে গেলে দুটো শব্দকে কিন্তু আলাদা করতে হবে। এক সেক্স আর দুই জেন্ডার। দেখুন, সেক্স হলো পুরোপুরি বায়োলজিক্যাল, মানে আমাদের শারীরিক গঠন, ক্রোমোজোম, হরমোন এইসব। কিন্তু জেন্ডার হলো একটা সামাজিক নির্মাণ, মানে সমাজ ঠিক করে দেয় যে ছেলে হিসেবে বা মেয়ে হিসেবে আমাদের কেমন আচরণ করা উচিত, কি পড়া উচিত, কোন কাজটা করা উচিত। সোজা কথায় একটা জৈবিক, অন্যটা শেখানো। তো প্রশ্ন হলো, এই শেখাটা শুরু হয় কোথা থেকে? উত্তরটা কিন্তু আমাদের সবারই জানা, একদম আমাদের বাড়ি থেকে। পরিবারই হলো আমাদের জেন্ডার শেখার প্রথম পাঠশালা। এখানেই আমাদের পরিচয়ের একেবারে গোড়াপত্তন হয়। মনোবিজ্ঞানীরা বলেন, শিশুরা এই জেন্ডার রোলগুলো মূলত তিনটে উপায়ে শেখে। এক নম্বর হলো ওরা চারপাশের বড়দের দেখে আর তাদের হুবহু অনুকরণ করে। ২ নম্বর, ওরা নিজেরাই ছেলে বা মেয়ে হিসেবে নিজের ভূমিকাটা কী তা বোঝার চেষ্টা করে, তথ্য খোঁজে। আর ৩ নম্বর, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওরা সমাজে বিভিন্ন মানুষকে বিভিন্ন কাজ করতে দেখে, আর সেখান থেকেই ওদের মনে কতগুলো বাঁধাধরা ধারণা বা স্টেরিওটাইপ গেঁথে যায়। আর ঠিক এখান থেকেই দুটো আলাদা ছাঁচ তৈরি হতে শুরু করে। একদিকে ছেলেদের দেওয়া হয় এজেন্টিক বা কর্তার ভূমিকা, মানে তাদের হতে হবে সফল, দৃঢ়, প্রতিযোগী। অন্যদিকে মেয়েদের জন্য বরাদ্দ থাকে কমিউনাল বা যত্ন নেওয়ার ভূমিকা, তাদের হতে হবে সহানুভূতিশীল, সম্পর্ক টিকিয়ে রাখার কারিগর। কে কিভাবে বড় হচ্ছে সেই পরিবেশটাও কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, যে পরিবারে বাবা মায়েরা খুব কড়া, যেখানে নিয়ম ভাঙার সুযোগ নেই, সেখানে জেন্ডারের এই ছকগুলো খুব কঠোরভাবে মেনে চলা হয়। আবার যে পরিবারে খোলামেলা পরিবেশ, সেখানে এই ধারণাগুলো নিয়েও অনেক বেশি নমনীয়তা দেখা যায়। আর পরিবার থেকে আমরা কিছু অলিখিত নিয়মও শিখি। এগুলো কেউ মুখে বলে দেয় না, কিন্তু আমরা ঠিকই বুঝে যাই। ছেলেদের জন্য নিয়মটা কি? মেয়েদের মতো কাঁদবি না, সফল হতেই হবে, একটু অ্যাগ্রেসিভ হতে শেখ। আর মেয়েদের জন্য, তাদের জন্য তালিকাটা আরও লম্বা। দেখতে সুন্দর হতে হবে, যত্নশীল হতে হবে, আবার ঘর বাহির দুটোই সামলাতে হবে, মানে এক কথায় একজন সুপার ওমেন হতে হবে। তবে সবচেয়ে বড় শিক্ষাটা কিন্তু আসে বাড়ির কাজ ভাগাভাগি থেকে। একটু খেয়াল করলেই দেখবেন, সাধারণত ছেলেদের ভাগে পড়ে অনিয়মিত কাজগুলো, যেমন গাড়ি সারা করা বা বিল দেওয়া। আর মেয়েদের ভাগে রোজকার রুটিন কাজ, রান্না, ঘর পরিষ্কার, বাচ্চার যত্ন। বছরের পর বছর এই দৃশ্য দেখতে দেখতে একটা শিশুর মনে কিন্তু এটাই গেঁথে যায় যে এটাই নিয়ম, এটাই স্বাভাবিক। তো পরিবারে যে নকশার ভিত্তিটা তৈরি হলো, মিডিয়া এসে সেটাকে কিভাবে একটা বিশাল ক্যানভাসে ছড়িয়ে দেয়, চলুন এবার সেই দিকে তাকানো যাক। বিশ্বজুড়ে মিডিয়া কিন্তু এই একই বাঁধাধরা ধারণাকেই আরও মজবুত করে। কয়েকটা উদাহরণ দেই। শ্রীলঙ্কার স্কুলের বই খুললে দেখা যায় মেয়েরা হয় মা, না হয় গৃহিণী। মালয়েশিয়ার বিজ্ঞাপনে নারীকে দেখানো হয় একটা পণ্য হিসেবে। আর ভারতীয় সিনেমা বা সিরিয়ালে নারীরা হয় ভ্যাম্প, না হয় ভিকটিম। এর বাইরে যেন তাদের কোনো পরিচয়ই নেই। এইসব তত্ত্বকথা তো হলো, কিন্তু বাস্তবে মিডিয়াতে এটা কিভাবে কাজ করে, চলুন একটা ক্লাসিক সিনেমার ব্যবচ্ছেদ করে দেখি। অ্যালফ্রেড হিচককের বিখ্যাত সিনেমা ভার্টিগো। জেন্ডারকে পর্দায় কিভাবে তুলে ধরা হয় তার এক অসাধারণ উদাহরণ এটি। সিনেমাটা বিশ্লেষণের আগে একটা ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধারণা আমাদের বুঝতে হবে। সেটা হলো মেল গেজ বা পুরুষালী দৃষ্টি। জিনিসটা কি? নারীবাদী তাত্ত্বিক লরা মালভি প্রথম এটা নিয়ে কথা বলেন। তিনি দেখান যে বেশিরভাগ সিনেমায় ক্যামেরা এমনভাবে ধরা হয় যেন দর্শক একজন পুরুষের চোখ দিয়ে সবকিছু দেখছে, আর সেই চোখে পুরুষ হলো সক্রিয় কর্তা আর নারী হলো একটা নিষ্ক্রিয় দেখার বস্তু। ভার্টিগো সিনেমাটা তো বলতে গেলে এই মেল গেজের একটা পাঠ্য বই। সিনেমার মূল গল্পটাই ভাবুন, একজন পুরুষকে ভাড়া করা হয়েছে শুধুমাত্র একজন নারীকে দূর থেকে দেখার জন্য, তাকে অনুসরণ করার জন্য। আর দর্শক হিসাবে আমরাও কিন্তু সেই পুরুষের চোখ দিয়েই নারী চরিত্রটাকে দেখি। সে যেন কোনো মানুষ নয়, এক রহস্যময় সুন্দর বস্তু। কিন্তু সিনেমার সবচেয়ে শকিং বা ত্রিভুজনী অংশটা হল
নিয়ন্ত্রণ। যখন ওই রহস্যময়ী নারীটি মারা যায়, নায়ক কি করে? সে সাধারণ চেহারার আরেকজন মেয়েকে খুঁজে বের করে এবং তাকে জোর করে তার চুল, পোশাক, হাঁটাচলা সবকিছু বদলে দিয়ে তার সেই হারানো ফ্যান্টাসির মতো বানাতে চায়। এখানে একজন জলজন্ত নারীর আসল পরিচয়কে কিন্তু পুরোপুরি মুছে ফেলা হচ্ছে। এই সম্পর্কটা নিয়ে একটা বিশ্লেষণে খুব চমৎকার একটা কথা বলা হয়েছে এটা আসলে এক ধরনের জবরদস্তি। এটা দেখায় যে পুরুষতান্ত্রিক ক্ষমতার কাঠামোতে একজন নারীকে কিভাবে তার নিজের সত্তা বিসর্জন দিয়ে অন্যের তৈরি করে দেওয়া একটা ভূমিকা পালন করতে বাধ্য করা হয়। আচ্ছা, মিডিয়ার ভিজুয়াল জগৎ থেকে বেরিয়ে এবার চলুন আমাদের প্রতিদিনের জীবনে ফিরে আসি। সামাজিকীকরণের আরও একটা প্রচণ্ড শক্তিশালী হাতিয়ার হলো আমাদের ভাষা। হ্যাঁ, আমরা প্রতিদিন যে শব্দগুলো ব্যবহার করি সেগুলোও কিন্তু আমাদের জেন্ডার পরিচয়কে গড়ে দেয়। খেয়াল করে দেখবেন, আমরা প্রায়ই এমন ভাষা ব্যবহার করি যা নারীদের যেন অদৃশ্য করে রাখে। যেমন ধরুন, ইংরেজি ম্যানকাইন্ড শব্দটা। বলা হয় এটা নাকি পুরো মানবজাতিকে বোঝায়, কিন্তু শব্দটা শুনলেই মাথায় কার ছবি ভাসে? একজন পুরুষের, তাই না? একই ব্যাপার ঘটে চেয়ারম্যান বা পুলিশম্যান শব্দগুলোর ক্ষেত্রেও। শব্দের এই খেলাটা যে কতটা জরুরি তার একটা খুব ভালো উদাহরণ আছে বাংলা মিডিয়াতেই। দেখুন, যৌন হয়রানির মতো একটা মারাত্মক অপরাধকে আমরা কত সহজে হালকা করে ইভটিজিং বলে ফেলি। আবার ধর্ষণের শিকার একজন নারীকে যখন ধর্ষিতা বলা হয়, তখন তার পুরো পরিচয়টাই যেন ওই একটা ঘটনার মধ্যে আটকে যায়। অথচ ধর্ষণের শিকার বললে ফোকাসটা থাকে অপরাধের ওপর, ব্যক্তির পরিচয়ের ওপর নয়। ঠিক একইভাবে যখন টেলিভিশনে কোনো অনুষ্ঠানে কৃষক ভাইরা বলে সম্বোধন করা হয়, তখন কি হয়? তখন আমাদের দেশের লক্ষ লক্ষ নারী কৃষক যারা মাঠে সমানতালে কাজ করেন, তাদের পুরো অবদানটাই এক নিমেষে মুছে যায়। আসলে ভাষা শুধু শব্দ নয়, ভাষা আমাদের চারপাশের বাস্তবতাকে তৈরি করে দেয়। তাহলে সওয়াল আসে, এই পুরো চক্রটা থেকে বেরোনোর উপায় কি? উপায় একটাই, একটা নতুন দক্ষতা অর্জন করা, যার নাম মিডিয়া লিটারেসি। এর মানে খুব সহজ, মিডিয়া আমাদের যা কিছু দেখাচ্ছে বা শোনাচ্ছে সেটাকে ধ্রুব সত্য বলে মেনে না নেওয়া, বরং সেটাকে প্রশ্ন করা, বিশ্লেষণ করা আর এর পেছনের উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করা। সব শেষে এই পুরো আলোচনাটা আমাদের সবার সামনে একটা খুব বড় প্রশ্ন রেখে যায়। আমরা প্রতিদিন যে নারী বা পুরুষের ভূমিকাগুলো পালন করে চলেছি, সেগুলো কি আসলেই আমাদের নিজেদের বেছে নেওয়া, নাকি এসবই ছোটবেলা থেকে আমাদের জন্য লিখে দেওয়া একটা চিত্রনাট্যের অংশ? এই উত্তরটা না হয় আমরা প্রত্যেকে নিজের ভেতরেই খুঁজি।